দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞের মতামত। সাথে আছে হিমাদ্রি রাহা। অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা লাগাতার অসহযোগিতার ঘোষণা দিয়েছে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, সরকারের কাছে তাদের দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন তারা। দুপুরে রাজস্ব ভবনে প্রেস ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। নিজেদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরতে মঙ্গলবার অর্থ উপদেষ্টা সহ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ ব্যানারে আন্দোলনরত কর্মকর্তারা। কিন্তু বৈঠকে তাদের কথা বলার সুযোগ দেয়া হয়নি বলে অভিযোগ তাদের। হতাশ হয়ে ফিরে আসেন তারা। বুধবার প্রেস ব্রিফিংয়ে তুলে ধরেন নিজেদের অবস্থান। সভার শুরুতেই মাননীয় অর্থ উপদেষ্টা বলেন, আমি মিটিং দীর্ঘ করব না, আমি 6 থেকে 7 মিনিটের বেশি সময় দেব না। এই অচল অবস্থার জন্য দায়ী করেন এনবিআর চেয়ারম্যানকে। তাকে লাগাতার অসহযোগিতার ঘোষণা দেন আন্দোলনরত কর্মকর্তারা। আজ 21 মে 2025 খ্রিস্টাব্দ প্রেস ব্রিফিং এর পর থেকে এনবিআর চেয়ারম্যান মহোদয়ের সাথে লাগাতার অসহযোগ একই সাথে ঘোষিত কর্মসূচির একটি রূপরেখা তুলে ধরেন। 24 মে এবং 25 মে শনি রবিবার কাস্টমস হাউস সকল এলসি স্টেশন সমূহ ব্যতীত ট্যাক্স কাস্টমস ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই 2 দিন কাস্টমস হাউস ও এলসি স্টেশন সমূহে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত কর্মবিরতি চলবে। 26 মে সোমবার যাত্রী সেবা ব্যতীত ট্যাক্স কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এসব কর্মসূচির পাশাপাশি অচল অবস্থা নিরসনে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপিও দেওয়ার কথা জানান রাজস্ব কর্মকর্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা লাগাতার অসহযোগিতার ঘোষণা দিয়েছে। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়ে তারা বলছেন, সরকারের কাছে তাদের দাবির বিষয়ে চেয়ারম্যান নীরব ভূমিকা পালন করছেন। 22, 24 ও 25 মে আংশিক এবং 26 মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ঘোষণা দেন তারা। দুপুরে রাজস্ব ভবনে প্রেস ব্রিফিংয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহের মনি। মনি, আপনার প্রতিবেদনে রাজস্ব কর্মকর্তাদের দিনব্যাপী যে কর্মসূচি ছিল তাদের আসলে পুরো কর্মসূচিতে স্পষ্ট হয়ে উঠেছে, এবং সব মিলে যদি প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে টানা কলম বিরতি, এরপর অসহযোগ আন্দোলন, আসলে এই সব কিছু প্রভাব আসলে কতটা পড়বে মাঠ পর্যায়ে? যে তারা যে দাবিটি করেছে সেটি তারা বেশ কয়েকদিন ধরে নিয়মতান্ত্রিক একটি আন্দোলনের মধ্যে দিয়ে করে আসছিল, কিন্তু যেহেতু গতকালকে তাদের অর্থ মন্ত্রণালয়ের সাথে তাদের যে বৈঠক, সেই বৈঠকে যেহেতু তারা হতাশ হয়েছে এবং তাদের ভাষায় তাদের কথা শোনেনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উপদেষ্টারা, ফলে তারা আজকে এমন একটি কর্মসূচি ঘোষণা দিতে আমরা দেখলাম যে তারা বাধ্য হলো তাদের ভাষায় যে এই কর্মসূচিটি আগামী, আপনি নিশ্চয়ই প্রতিবেদনটিতে শুনলেন যে আগামী 3 দিন 3 কর্মদিবসে তারা আংশিক পালন করবে এবং 26 তারিখ থেকে 26-এ পূর্ণ অসহযোগ। এখন এটি হলে তারা একটি অপশন রেখেছে, সেটি হলো আন্তর্জাতিক যাত্রী সেবা। 26 তারিখের পর থেকে তারা যে একেবারে কর্মবিরতি পালন করবে, যেটি এতদিন যাবত আংশিক হয়ে আসছিল, সেটি পূর্ণ কর্মবিরতি পালন করবে। তার ফলে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া বাকি আমদানি রপ্তানি সহ অন্যান্য যে কাস্টমসের সুবিধা বা করের সুবিধা যেগুলো সেবা নিতে যায় মানুষ, সেই সব ধরনের সেবা বন্ধ হয়ে যাবে। ফলে এক ধরনের অচল অবস্থা, চরম অচল অবস্থার সৃষ্টি হবে, জনভোগান্তি বাড়বে এবং সব মিলিয়ে এমন একটি পরিস্থিতির দিকে আগাচ্ছে যেটি আসলে তা বলতে গেলে যে তাদের আসলে তাদের ভাষায় তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন তারা এরকম একটি কর্মসূচি ছাড়া তাদের যে দাবি সেটি তারা আসলে আদায় করতে পারছে না। ফলে নাগরিক ভোগান্তি চরম আকারে দাঁড়াবে 26 তারিখে। নাগরিক ভোগান্তি নয়, অর্থনৈতিক ভোগান্তি সংকট, অর্থনীতি একটি বড় ধরনের সংকটের মুখে পড়বে। একটু যুক্ত করতেছেন, এমনিতেই নানা অর্থনৈতিক সংকটে আছে দেশ, তার সাথে যদি এই যে নতুন আসলে কোনো সংকট তৈরি হচ্ছে কিনা, আর এই সংকটের কথা চিন্তা করে
সমাধানের কোনো পথ আসলে খোলা আছে কিনা বা পথ তৈরি হচ্ছে কিনা, সেই সম্ভাবনা আছে কিনা? এখন একটি পথ খোলা, সেটি হলো তাদের কথা শুনতে হবে এবং তাদের কথা বিশ্লেষণ করতে হবে এবং তাদের সরকার যেটি উপদেষ্টা যেটি বলছেন যে সরকার যেটি করেছে সেটি সবকিছু বিবেচনা করেই করেছে এবং এখন পর্যন্ত সরকারের যে আমরা ভাষ্য পাচ্ছি তাতে সরকার এখানে অর্থ উপদেষ্টা এখানে আসলে বেশি কিছু করতে চায় না, কিন্তু এমন একটি অচল অবস্থায় চলে গেলে এখন তারা যারা আন্দোলনকারী তারা বলছে যে তারা প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিবে। তাদের সংশ্লিষ্ট যে দপ্তর মন্ত্রণালয় সেখানে যেহেতু তারা ব্যর্থ হচ্ছে, এখন তারা সরাসরি প্রধান উপদেষ্টার কাছে তারা অ্যাক্সেস নিতে চাইছে, তারা সেখানে যাওয়ার চেষ্টা করছে এই অচল অবস্থাটি দূরীকরণের জন্য। এখন এটি যদি ঘটে যায় যে সরকার সরাসরি প্রধান উপদেষ্টার সাথে যদি কথা বলতে চায়, সেটি যদি শোনে, সেটি একটি পথ খোলা আছে যে এইখানে তারা ব্যর্থ হলে এইদিকে তারা যদি বোঝাতে সক্ষম হয় তাহলে একটি সমাধান হতে পারে। আর আপনি যেটি বললেন যে অর্থনীতিতে এমনিতে নানামুখী চাপে রয়েছে অর্থনীতি, তার মধ্যে যদি এই ধরনের একটি পরিস্থিতি হয়, আমদানি রপ্তানি কয়েকদিন ধরে নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছিল, কারণ এলসি সেটেলমেন্ট হলেও আপনি যে আমদানির জন্য যে কাগজগুলো জমা দিতে হয় সেগুলো করতে পারছে না, ফলে বাজারেতে একটি তাৎক্ষণিক একটি প্রতিক্রিয়া তৈরি হবে, বাজারে পণ্য সরবরাহ ঘাটতি তৈরি হবে, সেই সাথে আমদানি রপ্তানির পুরো অর্থনীতিতে একটি বড় ধরনের সংকটের দিকে যাচ্ছে, শৃঙ্খলায় একটি ব্যত্যয় ঘটতে যাচ্ছে। নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। ভারতের বিধি নিষেধে বাংলাদেশের বিভিন্ন স্থলবন্দর আটকা পড়েছে তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যের অসংখ্য ট্রাক। বন্দরে নেয়ার পরও এলসি করা এসব পণ্য রপ্তানি করতে না পারায় চরম বিপাকে ব্যবসায়ীরা। তাই পণ্য ফিরিয়ে নেওয়ার পাশাপাশি খোঁজা হচ্ছে বিকল্প উপায়। ব্যবসায়ী নেতারা বলছেন, হুটহাট করে এমন বিধিনিষেধ আরোপ অনুচিত। লোকসান এড়াতে সরকারের পদক্ষেপ চান তারা। কম খরচ ও সহজ যোগাযোগের কারণে ভারতে পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলবন্দরকে প্রাধান্য দিয়ে থাকেন বাংলাদেশের ব্যবসায়ীরা, কিন্তু প্রতিবেশী দেশটি স্থলবন্দর দিয়ে বেশ কয়েক ধরনের পণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করায় পড়তে শুরু করেছে এর প্রভাব। লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরে আটকা পড়ে অন্তত ২০ ট্রাক। এছাড়া বেনাপোলে আটকা পড়ে তৈরি পোশাকবাহী ৩৬টি ট্রাক। বসে আছে গাড়ি, আজকে বলছিল ঢোকবো, এখনো ঢোকে না গাড়ি, এখনো সিদ্ধান্ত নিচ্ছে না, নেওয়ার কারণে বসে আছে। সিদ্ধান্ত নেওয়ার কারণে আমাদের এখানকার স্থানীয় এবং বাইরের লোকের ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা 2 দিন যাবত আসছি এখানে, আমাদের খাওয়া দাওয়া অনেক কষ্ট হচ্ছে, আমাদের থাকায় কষ্ট হচ্ছে। পণ্য সামগ্রী নিয়ে সীমান্তে আটকা থাকা ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। অন্যদিকে যেসব ট্রাক বন্দরে এরই মধ্যে প্রবেশ করেছে, সেগুলোতে থাকা পণ্য আদৌ ভারতে পাঠানো যাবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আমাদের এলসিগুলা অর্ধেক হয়ে আছে, অসম্পূর্ণ হয়ে আছে। এগুলো তারা যদি একটা সময় বেঁধে দেয়, তাহলে এই এলসিগুলো সম্পূর্ণ হয়ে গেলে সেখান থেকে আর নতুন করে কোনো এলসি হবে না, সেখান থেকে আমরা অনেকটা আর্থিকভাবে রেহাই পাবো আর কি। যে 18 ট্রাকে প্রায় $1.5 লক্ষ, $1,50,000 আমরা হারিয়ে ফেলেছি, দিতে পারিনি। এটা বিরাট লস আমাদের। ব্যবসায়ী নেতারা বলছেন, ভারত হঠাৎ বিধিনিষেধ আরোপ করায় ক্ষতির মুখে রপ্তানিকারকরা। বুড়িমারি স্থলবন্দর দিয়ে আসলে রপ্তানির উদ্দেশ্যে যে পণ্যগুলো যাচ্ছিল, ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা প্রজ্ঞাপনের মধ্য দিয়ে কিছু পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সে কারণেই এই গণভোগান্তিটা, অসাবধানতার কারণেই আজকের এই গণভোগান্তি, ব্যবসায়ীদের ভোগান্তি এবং প্রচুর ক্ষতির মুখে। এর আগে এপ্রিলে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে ভারত। এবার স্থলবন্দর দিয়ে নতুন ঘোষণায় সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় দেশের ব্যবসায়ীরা। আসিফ খান, টিভিসি নিউজ। বিএনপি নেতা ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার দাবিতে রাজধানীর মৎস্য ভবন এলাকায় বিক্ষোভ কর্মসূচিতে কার্যত অচল হয়ে পড়ে ঢাকার একাংশ। যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েন নগরবাসী। ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। সকাল 10টায় ব্লকেট কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে মৎস্য ভবন এলাকায় জড়ো হতে থাকেন ইশরাক সমর্থকরা। আন্দোলনকারীরা প্রথমে সেগুনবাগিচা থেকে শিল্পকলা একাডেমি রাস্তাটি ব্যবহার করলেও কিছুক্ষণ পরই মৎস্য ভবন চৌরাস্তায় অবস্থান নেয়। স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
আন্দোলনকারীরা রাস্তায় ব্যারিকেড দিলে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়ে নগরবাসী। নিয়মের যখন ব্যত্যয় ঘটে তখন প্রতিবাদ করাটা ইমেজ সংকট পড়বে বলে আমি মনে করি না। আর যদি না দেয় তাহলে আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি অবস্থান, এই অবস্থান আমরা কন্টিনিউ করব। আমাদের এর কোনো বিকল্প নেই। আকাশে কখনো কালো মেঘ, আবার কখনো তীক্ষ্ণ রোদের প্রচণ্ড দাপট, তবু এক বিন্দু টলাতে পারেনি আন্দোলনকারীদের। দাবি আদায়ের কর্মসূচি পরিণত হয় উৎসবে। তারা বারবারই বলতেছে আইন যা করবে তাই হবে। তাহলে আইন তো সিদ্ধান্ত দিয়েছে তাকে মেয়র হিসেবে, তাহলে তারা কেন তাকে শপথ গ্রহণ করাচ্ছে না? আমাদের দাবি না প্রত্যাশা পর্যন্ত আমরা রাজপথে আসি থাকবো। আন্দোলনে যোগ দেয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠন ছাড়াও ঢাকা সিটি কর্পোরেশনের কর্মচারী ইউনিয়নের হাজারো নেতাকর্মী। এই কোর্টের রায় যখন হয়েছে, এখন শপথের রায় যতক্ষণ না দিব আমরা আন্দোলন সংগ্রাম চলতেই থাকবে এইভাবে। নির্বাচিত প্রতিনিধি দ্বারা দেশটা পরিচালিত হোক, সেই লক্ষ্যে আমরা ঢাকাবাসীর সাথে একত্র ঘোষণা করার জন্য আজকে এখানে এসেছি। আইন যেখানে রায় দিয়েছে ইশরাককে মেয়র হিসেবে, সেইটাকে তড়িঘড়ি করে উপদেষ্টা মণ্ডলীর কিছু অসাধু ব্যক্তি যেটা দিতে চাচ্ছেন না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাককে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো চলে এই আন্দোলন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক কি মেয়র হিসেবে শপথ নিতে পারবেন, নাকি মেয়র হবার স্বপ্ন অধরাই থেকে যাবে? এমন সব প্রশ্নে সারা দেশের বিএনপি নেতাকর্মীরা যখন উচ্চ আদালতের দিকে তাকিয়ে, তখন আলোচিত এই মামলার বিষয়ে বৃহস্পতিবার আদেশের দিন ঠিক করেছে হাইকোর্ট। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা 7 দিন ধরে রাজপথে বিএনপি নেতাকর্মীরা। সময়ের সাথে বদলেছে অবস্থান। নগর ভবন থেকে মৎস্য ভবনের সামনে এসে জড়ো হন বিএনপি নেতাকর্মীরা। আলোচিত এই বিষয়টি নিয়ে সবার দৃষ্টি যখন হাইকোর্টে, তখন দুপুর 12:30টায় শুরু হয় দ্বিতীয় দিনের শুনানি। এদিন সিদ্ধান্ত জানাবার কথা থাকলেও তা পিছিয়ে দেয় উচ্চ আদালত। আমাদের বক্তব্য ছিল যে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে কোনো ট্রাইব্যুনালের রায় তৃতীয় ব্যক্তি চ্যালেঞ্জ করছে এরকম কোনো নজির নাই। আদালত আমাদের কথা শুনে, অভিভাবক শুনে আগামীকাল আবার সকালে আদেশের জন্য রেখেছেন। হাজার মানুষের রক্তের বিনিময়ে 5ই আগস্টের পরে দেশের মানুষ আর দেখতে চায় না মহামান্য সুপ্রিম কোর্টকে আবার কোনো পলিটিক্যাল ম্যাটারে ইনভলভ করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর কোনো স্বার্থ উদ্ধার হোক। অন্যদিকে ইশরাকের মেয়র হিসেবে শপথ নেয়ার পথে বাধা হয়ে দাঁড়ানো রিটকারীর আইনজীবীরা জানান তাদের আইনি অবস্থান। ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন সেই রায়েও আইনের ভুল কোটেশন উল্লেখ আছে, এবং সেখানে বিজ্ঞ সিনিয়র আইনজীবী তিনি আর্গু করেছেন যে এইগুলো সংশোধন ব্যতিরেকে এই মামলায় কোনো রায় দেওয়ার সুযোগ নেই। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের পর গত 27 এপ্রিল ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের নতুন মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। 14 মে ওই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। ইসি পুনর্গঠন ও আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে সরব জাতীয় নাগরিক পার্টি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ করেছে তারা। ইসি বলছে এনসিপির এই দাবি রাজনৈতিক। ইসি পুনর্গঠন বা আগে কোনো নির্বাচন হবে কিনা এটা তাদের হাতে নেই। তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সামনে জাতীয় নাগরিক পার্টির এই সমাবেশ ইসি পুনর্গঠনের দাবিতে। 4 ঘন্টা ধরে চলে বিক্ষোভ। এই কর্মসূচি ঘিরে জোরদার করা হয় নির্বাচন ভবনের আশেপাশে নিরাপত্তা। আওয়ামী লীগ সরকারের করা আইনে নিয়োগ পাওয়া নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির নেতারা। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ করায় ক্ষোভ জানান তারা। স্থানীয় ইলেকশন হবে এবং একটি গণপরিষদ নির্বাচন হবে, তার মধ্য দিয়ে একটি সুন্দর যে বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম, আকাঙ্ক্ষা ছিলাম 53 বছর, সেটা আমরা পাবো। আপনাদের হাত থেকে যদি বাংলাদেশ চলে যায়, তাহলে সালাউদ্দিনের মতো যারা জ্ঞান ভারত থেকে এসেছে তাদের হাত দিয়ে বাংলাদেশ ইন্ডিয়াতে চলে যাবে। কারণ আমরা বলি সালাউদ্দিন যে প্রেসক্রিপশন নিয়ে এসেছে, বিএনপির কমিশন মানি না, মানব না, বিএনপির কমিশন। যারা অবৈধ নির্বাচন বলে এটাকে প্রত্যাখ্যান করেছিল, তাদের পরাজিত মেম্বারকে আবার বৈধভাবে ক্ষমতায় বসানোর জন্য গায়ের জোরে একটা বল প্রয়োগ করা। এদিন বসে 5ম কমিশন সভা। পরে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান ইসি পুনর্গঠনের দাবির বিষয়ে কোনো মতামত দিতে চায় না নির্বাচন কমিশন। এই সবগুলোতে বলা আছে নির্বাচন দরখাস্তে কাদেরকে পক্ষভুক্ত করা যাবে,
সেখানে নির্বাচন কমিশনকে পক্ষভুক্ত করার কোনো আইন নাই। সকল খসড়াগুলো কিছু সংশোধনী সহ আজকে অনুমোদন করা হয়েছে, এগুলো এই অবস্থাতেই থাকবে, কারণ এটার সাথে আরো কিছু ইনিশিয়েটিভ জড়িত আছে। কোনো আইনি কোনো পরিবর্তন হয়। স্থানীয় সরকার নির্বাচন আগে করার দাবির বিষয়ে তিনি বলেন, কোন নির্বাচন আগে হবে কোনটা পরে হবে এটা কমিশনের হাতে নেই। এটা তো কন্টিনজেন্ট, আমাদেরকে তো একটা সম্যক সময় পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সেগুলো এই মুহূর্তে এত বিশদ বলতে পারবো না। এগুলো কন্টিনজেন্ট অ্যাক্টিভিটিগুলো বিধিমালা, প্রবিধি ইত্যাদির মাধ্যমে হয়তো আসবে। ইসির দায়িত্ব নির্বাচন অনুষ্ঠান করা জানিয়ে এই নির্বাচন কমিশনার জানান, তারা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের শরীরে এবং মনে ক্ষত বহন করতেছি কিনা, আমাদের প্রত্যেকের মনে ক্ষত। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে যে রাজধানীর মৎস্য ভবন এবং কাকরাইল এলাকায় যে বিক্ষোভ কর্মসূচি হয়েছে সেটির ব্যাপারে আমরা প্রতিবেদন দেখানোর চেষ্টা করেছি। এই মুহূর্তে কাকরাইল মোড়ে আছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন, তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। আনোয়ার, এই যে বিষয়টা দেখলাম আসলে আজ আদেশের কথা থাকলো, সেটি কাল পর্যন্ত আসলে পিছিয়েছে, আপনার পিছনে অনেক নেতাকর্মীদেরকে দেখা যাচ্ছে, তাদের আসলে প্রতিক্রিয়া কি এই বিষয়টি নিয়ে? হিমাদ্রি, তাদের প্রতিক্রিয়া হচ্ছে যে তারা এখানে অপেক্ষা করবে, তাদের যে অর্থাৎ তারা যে এই ইশরাক হোসেনকে যে তারা মেয়র হিসেবে দেখতে চান, অর্থাৎ এই যে শপথ পড়ানোর বিষয়ে যে তারা অবস্থান কর্মসূচি পালন করছে বেশ কয়েকদিন ধরে, তো সেই হিসেবে তারা কিন্তু দেখতে চান এই যে কালকে যে আদেশটি আসবে হাইকোর্ট থেকে, যে রিট মামলাটি করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে তারা অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবে। এটি হচ্ছে তাদের মনোভাব বা মনোব্যক্ত, যেটি আমি বলতে চাই যে তারা বলার চেষ্টা করছেন। আমরা এমনটা জেনেছি যে এখানে যারা সমর্থক আছেন, বিশেষ করে বিএনপির যে সহযোগী যে কিছু অঙ্গ সংগঠন আছে, তার যে নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, তো তাদের কাছ থেকে যে তথ্যটি আমি পেয়েছি যে তারা এখানে অবস্থান করতে চাচ্ছেন, এমনকি রাত পর্যন্ত তারা থাকবেন। এমনও আমি দুজনের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে যে বিভিন্ন যে সহযোগী সংগঠন আছে, তাদের যে বিভিন্ন ইউনিট আছে, তারা পালাক্রমে এখানে অবস্থান করবেন, সেটি রাত পর্যন্ত থেকে শুরু করে, বা এমনও কেউ কেউ বলেছেন যে সারা রাতি থাকার তাদের প্রবণতা রয়েছে, এমন একটি বিষয় রয়েছে। আরেকটি তথ্য আপনাকে হিমাদ্রি দিয়ে রাখি, সেটি হচ্ছে যে এই যে ইশরাক হোসেনকে মেয়র পদে অর্থাৎ তাকে মেয়রের দায়িত্ব দেওয়ার জন্য যে এই যে বিষয়গুলো অবস্থান কর্মসূচি থেকে শুরু করে যে বিষয়গুলো চলছে, তাতে করে এখানে আরেকটি তথ্য আছে যে ইশরাক হোসেন এখানে আসবেন, এমন একটি তথ্য আমাদের কাছে আছে যে তিনি রাস্তায় আছেন। এই যে অর্থাৎ কাকরাইল মোড়ে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা যে প্রবেশ মুখটাতে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বেশ যে যারা সমর্থক আছেন তারা এখানে অবস্থান করছেন। তো তারা ইশরাক হোসেনের অপেক্ষায় আছেন, বা আমরা যতটুকু তথ্য পেয়েছি তিনি এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং এই যে কর্মসূচি অর্থাৎ এই অবস্থান, সেই বিষয়ে সুস্পষ্ট একটি ধারণা ইশরাক হোসেন দেবেন। নিশ্চয়ই। আরো আরেকটি বিষয় জানার ছিল, সেটি হচ্ছে এই যে সেখানে সড়ক অবরোধ করে তারা সেখানে বসে পড়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন, বিক্ষোভ করেছেন, কিন্তু এর বিপরীত চিত্র তো আসলে জনভোগান্তির একটি চিত্র কিন্তু আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি। আসলে সেটি কেমন দেখলেন আজকে সারাদিন, এবং এই সন্ধ্যায় সবাই অফিস ফেরত মানুষজন আছে, তো তাদের জনভোগান্তির চিত্রটাও কেমন দেখছেন সেটাও জানাবেন। হিমাদ্রি, দিনভরই এই যে জনদুর্ভোগের যে বিষয়টি, দিনভরই কিন্তু এই এলাকায় বিশেষ করে মৎস্য ভবন থেকে শুরু করে যে শাহবাগ অর্থাৎ প্রেস ক্লাব, সচিবালয় কেন্দ্রিক এই যে এলাকা রাস্তা আছে, একেবারেই কিন্তু মানে মৎস্য ভবন অবরোধ অবস্থায় আছে সকাল থেকে। তো সেই জায়গা থেকে এই জনদুর্ভোগ দিনভরই চলেছে। এখন যদি আপনাকে আমি সর্বশেষ তথ্যটি দিই তাহলে বলতে হবে, অর্থাৎ এই রাস্তাগুলো দিয়ে যে যানবাহন চলাচল করে, একটা পর্যায়ে দুপুরের পর থেকে কিন্তু এই দিকে আর কোনো যানবাহন আসলে আসেনি। তো কিছু যারা এসে পড়েছে তারা কিন্তু বেশ আটকে আছে, এমনটাও আমি দেখেছি। বিশেষ করে মৎস্য ভবন মোড় থেকে শাহবাগ যেতে যে রাস্তাটি, সেখানে বেশ কিছু যানবাহন আটকে আছে এখন পর্যন্ত আমরা দেখেছি। তাদের জনদুর্ভোগের যে বিষয়টি সেটি কিন্তু ভালো মতোই আমরা লক্ষ্য করেছি এটি রয়েছে। এখন এখানে যারা সমর্থক আছে তাদের দাবি হচ্ছে যে একটি ন্যায্য দাবিতে তারা আসলে রাস্তায় নেমেছে, মাঠে আছে। এখন সেই হিসেবে জনদুর্ভোগ যদি কিছুটা হয়েও থাকে, কিন্তু তারা তাদের অবস্থান নিয়ে আসলে অনড়, তারা আসলে থাকতে চান, অর্থাৎ ইশরাক হোসেনকে তারা মেয়র হিসেবে দেখতে চান। এই জায়গাটাই কিন্তু আসলে মূল বিষয়টি রয়েছে। তো সব মিলিয়ে হিমাদ্রি যদি বলি তাহলে বলতে হবে যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে তারা সমর্থকরা দেখতে চান। শপথ না পড়ানো পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না, এই হচ্ছে বিষয়। নিশ্চয়ই আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তীতে আরো অনেক তথ্য পাবো আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকে। মিয়ানমারের সাথে করিডোর নিয়ে জাতিসংঘ কিংবা অন্য কারোর সাথে বাংলাদেশের কোনো আলোচনা হয়নি, এমন তথ্য জানিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, এ বিষয়ে কারো সাথে আলোচনার দরকারও নেই।
ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মন্তব্য করেন, রাখাইনে এখন করিডোরের প্রয়োজন নেই। মিয়ানমারের রাখাইন ও আশপাশের এলাকায় ব্যাপক জাতিগত নিধন ও নির্যাতনে 2016, 17 এবং 18 সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা। কক্সবাজারের টেকনাফ সহ আশপাশের ক্যাম্পে বর্তমানে যাদের সংখ্যা অন্তত 13 লাখ। সবশেষ গত 1 বছরে ঢুকেছে লাখেরও বেশি রোহিঙ্গা জনগোষ্ঠী। রোহিঙ্গাদের ফেরত পাঠানোর নানা উদ্যোগের মধ্যে আলোচনা ওঠে রাখাইনে মানবিক করিডোর নিয়ে। চলতি বছরের 28 এপ্রিল পররাষ্ট্র সচিব এক সংবাদ সম্মেলনে জানান, জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আপনাদেরকে বলতে পারি নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। তাতেই স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রশ্নে সরব হয় রাজনৈতিক দলগুলো। এ অবস্থায় বুধবার সংবাদ সম্মেলনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানান, করিডোর নিয়ে কারো সাথেই আলোচনা হয়নি। মায়ানমারে জাতিসংঘের সাহায্য নিয়ে বাংলাদেশে একটা করিডোর দেওয়ার কথা যে গুজবটা উঠেছে, আমি দ্ব্যর্থহীনভাবে বলে দিচ্ছি, করিডোর নিয়ে আমাদের সঙ্গে কারো কোনো কথা হয় নাই এবং কারোর সঙ্গে কথা হবে না। নিরাপত্তা উপদেষ্টা জানান, রাখাইনে এখন আর করিডোর দেওয়ার প্রয়োজনীয়তা নেই। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নাই। আমরা এই কোনো করিডোর সৃষ্টি করে সেখানে কোনো ধরনের লোকজনের আপনার যাতায়াতের ব্যবস্থা সেটা করার কোনো এখন প্রয়োজন নাই। এ বিষয় নিয়ে সরকার ও সেনাবাহিনীর মধ্যে কোনো দ্বিমত তৈরি হয়নি বলেও নিশ্চিত করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বলেন, রোহিঙ্গাদের দ্রুত ফেরত পাঠানোই সরকারের অগ্রাধিকার। হিসাব আমাদের সোজা, সেটা হচ্ছে রোহিঙ্গাদের ফেরত যেতে হবে এবং ফেরত গিয়ে তারা যেন আবার আগের 2বারের মতো প্রত্যাবাসিত হয়েছিল সেরকম আর ফেরত না চলে আসে। It has to be a sustainable repatriation. মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আপনার প্রতিবেদনে দেখছিলেন। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর আমেনা মোহসেন। ডক্টর আমেনা মোহসেন, আপনাকে স্বাগত ডিবিসি নিউজে। প্রথমে যে প্রশ্নটি রাখতে চাই সেটা হচ্ছে, করিডোর নিয়ে নানা তথ্য অপতথ্যের পর এই প্রথম নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তিনি এর সত্যতা নিয়ে কথা বললেন, জানালেন যে এ নিয়ে জাতিসংঘের কারোর সাথে কোনো আসলে আলাপ বা কথা কোনো কিছু হয়নি। আসলে এই মুহূর্তে করিডোরের প্রয়োজন আছে কিনা আদৌ? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, এখানে আমার মনে হয় এই জিনিসটা এত বেশি আলোচিত হয়ে গেছে কারণ এটা সোশ্যাল মিডিয়া, সামাজিক মিডিয়া বলেন বা বিভিন্ন পত্রিকায় এবং টক শোতে সব জায়গায় এটা আলোচিত হয়েছে এবং সেটা প্রয়োজনও ছিল, কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখানে একটা দেশের সার্বভৌমত্ব এবং তাছাড়া একটা খুবই সেন্সিটিভ স্পর্শকাতর বিষয়ও বটে। অফকোর্স, সো এই প্রয়োজনীয়তাটা ছিল। কিন্তু আমি মনে করি যে আজকে যখন উনি প্রেস ব্রিফিংটা করলেন, সেটা মাধ্যমে উনি অনেক কিছু ক্ল্যারিফাই করেছেন এবং উনি সেখানে খুব স্পষ্টভাবে বলেছেন যে অ্যাকচুয়ালি করিডোর নিয়ে কথাটা হচ্ছে না। যেই জিনিসটা ওখানে দাঁড়াচ্ছে যে আমরা বর্ডারে জাতিসংঘ কিছু ধরেন ওখান থেকে জিনিসটা খাদ্যদ্রব্য বলেন, ওষুধপত্র বলেন, সেটা নিয়ে আরাকানের ভেতরে নিয়ে যাবে এবং এটা সম্পূর্ণভাবে জাতিসংঘের অধীনেই হবে এবং এবং সেটারও অনেকগুলো শর্ত আছে। এখানে ধরেন আরাকান আর্মির একটা দেখার প্রয়োজন আছে যে তারা কি ধরনের, তারা যদি জাতিগত নিধন করে বা একটা অ্যাপারথাইড রেজিমের দিকে যায় তাহলে এটা কোনোভাবে এখানে বাংলাদেশ সম্মত হবে না। সো এই কথাগুলো তো করিডোরে তো অন্য একটা ব্যাখ্যা থাকে, যেখানে আপনি একটা ধরনের একটা দেশের ভেতরেই একটা প্যাসেজ করে দেন, সেটা ভেতর দিয়ে যায় এবং সেটা জাতিসংঘেরও একটা অনুমোদন লাগে। তো সেরকম একটা কিছু না, এটা যে সাহায্যটা এবং এটাও উনি স্পষ্ট করেছেন যে রোহিঙ্গাদের জন্য বাংলাদেশের ভেতরে যে সাহায্যটা আসছে সেখান থেকে কোনো কিছুই দেওয়া হবে না এবং এটা বর্ডার ম্যানেজমেন্টটা করবে বাংলাদেশের আমাদের নিরাপত্তা বর্ডার গার্ডসরা করবে এবং এটা সম্পূর্ণ জাতিসংঘের নিয়ন্ত্রণে থাকবে। সে কথাটা উনি আজকে স্পষ্ট করে বলেছেন। বাট আমার মনে হয় যে এখানে আরেকটু এতটা এই জিনিসটা আলোচিত হতো না বা এতটা এটা নিয়ে ভুল বোঝাবুঝি সৃষ্টি হতো না, কারণ আমরা বিভিন্ন ধরনের বক্তব্য পাচ্ছিলাম
এবং সেখানে কখনো করিডোর, কখনো চ্যানেল, কখনো অর্থাৎ এই প্যাসেজ। বিষয়টা আরেকটু আগে যদি হতো সংবাদ সম্মেলনে, সেক্ষেত্রে তো এই তথ্য বা অপতথ্যের যে বিড়ম্বনা সেটি হয়তো কমানো সুযোগ ছিল। আপনাকে তো আরেকটি বিষয় যেটি জানতে চাই, সেটা হচ্ছে নানান ইস্যুতে কিন্তু আমরা ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থায় আছে আমাদের সীমান্তগুলো। সে জায়গায় আসলে সীমান্ত সুরক্ষার বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ এই মুহূর্তে? সীমান্ত সুরক্ষার ব্যাপারটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিশেষ করে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কি ঠিক এই মুহূর্তে একটা পুষ্যিনের ব্যাপারও আমরা দেখতে পাচ্ছি যে এবং সেখানে ধরেন সেইটা, এই পুষ্যিনটা কোনোভাবেই উচিত না, কারণ এখানে ডিপ্লোম্যাটিক অনেক চ্যানেলস আছে যেটার মাধ্যমে যদি ওরা বাংলাদেশের নাগরিক হয়ে থাকে, সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলসের মাধ্যমেই তাদেরকে ফেরত পাঠানোর কথা। কিন্তু জোরপূর্বক ভাবে আপনি কাউকে এভাবে ফেরত পাঠাতে পারেন না। কিংবা এমনও দেখা গেছে যে অনেকের হাতে জাতিসংঘের কার্ড আছে, তারপরেও তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে রোহিঙ্গাদেরকেও পাওয়া গেছে। তো এইটা তো একেবারেই মানে মানবিক এটা নয়। একদম না, মানবিক শুধু না, এটা এটা রাজনৈতিক, এটা ধরেন কোনো কূটনীতি বা ডিপ্লোম্যাটিক নর্মাল প্রসিজারের মধ্যে পড়ে না, এসওপি এর মধ্যে পড়ে না। নিশ্চয় আরেকটি বিষয় যুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া, সত্যি কথা বলতে গেলে কেমন ফেরত না নেওয়া, সীমান্তে কড়াকড়ি সত্ত্বেও অনুপ্রবেশ ঠেকানো না পারা, সবকিছু মিলে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন কি আদৌ সম্ভব বলে মনে করছেন? দেখুন এখানে না মানে এটা না এইটা ঠিক এই মুহূর্তে ডিফিকাল্ট একটু মানে কোয়েশ্চেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া। কিন্তু আজকে ডক্টর খলিলুর রহমান যেটা বললেন যে ওখানে 90% চলে গেছে আরাকানের আর্মির হাতে, এবং এটা উনি খুব স্পষ্ট করে বললেন যে এখানে মানে উনি বললেন যে পাবলিক ডিপ্লোম্যাসিতে তো আর আমরা সবকিছু আনতে পারি না, নিশ্চয়ই। মিয়ানমারের মধ্যে নিশ্চয়ই এক ধরনের সম্মতি আছে। সো এবং ওই আরাকান আর্মি যদি ওই শর্তেই এটা যাবে যে তারা সেখানে রোহিঙ্গাদের রিপ্রেজেন্টেশনটা মানে নিশ্চিত করে, এবং সেটা একটা দেখার ব্যাপার আছে। কিন্তু সেই জায়গাটাতে আমরা একটা বিশ্বাসের জায়গাটা মানে আমাদের তো আর কোনো অন্য উপায় নেই না। হ্যাঁ নিশ্চয়ই, শুধু আসলে সেই জায়গায় তাদেরকে ফেরত নিলে যে তাদেরও যে নিরাপত্তার বিষয় আছে সেটিও নিশ্চয়ই একটু সর্বাগ্রে বিবেচনা করতে হবে। সবকিছু মিলে আসলে হয়তো এখনো সেই অনুকূল পরিস্থিতিটা তৈরি হয়নি। না, তৈরি হলে তো তারাই চলে যেত, তাই না? হ্যাঁ। এমন যে মানে আপনি দেখেন যে এরিয়াতে 12 লক্ষের অধিক একটা জনবসতি আছে, সেটা তো একটা মানে ঠিক মানুষের বাসযোগ্য অবস্থা না। তার মধ্যেও আমরা দেখছি তারা বাস করে যাচ্ছে, এবং তারা নিজেরাও ওখানে এখন তাদের দেশে ফেরত যেতে চাচ্ছে। সো আমরা এটা একটা দেখার ব্যাপার যে এখানে কতটুকু এটা সম্ভব হয়, এবং সেইটা এই জেস্চারের মাধ্যমে যদি এবং মিয়ানমারের মধ্যেও আমরা মানে আশা করতে পারি একটা পরিবর্তন হবে, কারণ তাদের নিজেদের তো ভেতরে এখন অনেক ধরনের, শুধু যে আরাকান আর্মি তা না, আরো বিভিন্ন জায়গায় তাদের জাতিগোষ্ঠী মানে এ ধরনের সমস্যা চলছে। তো তাদের রাজনৈতিক কাঠামোটা কিভাবে দাঁড়ায়, ভবিষ্যতে মিয়ানমার রাষ্ট্রের অবস্থানটা কি দাঁড়ায়, সেগুলোর উপরেই অনেক কিছু নির্ভর অর্থাৎ করে। মিয়ানমার দেশটির রাজনৈতিক কাঠামো, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু বিবেচনায় আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন আসলে অনেক চ্যালেঞ্জের মুখেই আছে। আপনাকে ধন্যবাদ ডক্টর আমেনা মহসিন আজকে আমাদের ডিবিসি নিউজে এসে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ডিবিসি নির্বাচিত সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।